গরমের একটি ছুটির দিনে আমি আর কিশোরী গেলাম তারানাথ তান্ত্রিকের বাড়িতে। সেখানে পৌঁছে দেখি তারানাথ তান্ত্রিক একটা কাগজ হাতে করে চিন্তিত মুখে বসে আছেন। ঠাকুরমশাইকে জিজ্ঞেস করতেই আমি জানতে পারি যে এটা একটা নিমন্ত্রণ পত্র। দেউলপুরার জমিদারের একমাত্র ছেলে মৈনাক চৌধুরী ঠাকুরমশাইকে দেউলপুরায় যাওয়ার জন্য অনুরোধ করেছে। তৎসত্ত্বেও তারানাথের মন থেকে চিন্তার মেঘ সরল না। ওনার খালি মনে হতে লাগলো দেউলপুরায় খুব খারাপ কিছু একটা ঘটে চলেছে। তারানাথ ঠিক করলেন আগামী পরশু তিনি রওনা হবেন দেউলপুরার উদ্দেশ্যে। যথারীতি আমি আর কিশোরীও তার সঙ্গ নিলাম। যথা সময়ে মধুপুর জংশনে পৌঁছে গেলাম আমরা। সে জায়গার মনোরম পরিবেশে মুগ্ধ হল কিশোরী। কিন্তু দেউলপুরায় যাওয়ার জন্য ভ্যান ভাড়া করতে চাইলে কোনো ভ্যানওয়ালাই যেতে রাজি হলো না। একজন ভ্যানওয়ালা বলল দেউলপুরায় নাকি বেশ কয়েকদিন ধরে কিছু রহস্যময় মৃত্যু হচ্ছে। কিভাবে সেই জোয়ান মরদগুলো মারা যাচ্ছে সেটা অজানা। সকাল হলেই শুধু তাদের নিস্তেজ শরীরটা পাওয়া যাচ্ছে। অগত্যা গাছতলায় দাঁড়িয়ে যখন আমরা তিনজনেই ভাবছি কি করা যায়, এমন সময় এক ভ্যান চালক পিছন থেকে আমাদেরকে ডেকে ওঠে। সে নাকি আমাদের দেউলপুরায় নিয়ে যেতে চায়। সেই ভ্যান চালকের অদ্ভুত দৃষ্টি আমার একেবারেই ভালো লাগে না। তাছাড়া যেইখানে গেলেই মৃত্যু ভয়, সেইখানে এই ভ্যান চালক যেচে পড়ে কেন নিয়ে যাচ্ছে? কে এই ভ্যান চালক? এই সমস্ত কথা ভাবতে ভাবতেই আমরা ভ্যানে করে পৌঁছে যাই দেউলপুরার জমিদার বাড়িতে। তারানাথকে আসতে দেখে জমিদার পুত্র মৈনাক হন্তদন্ত হয়ে ছুটে আসলো। তারপরে মৈনাক আমাদেরকে আপ্যায়ন করে নিয়ে যায় জমিদার বাড়িতে। এদিকে জমিদার বাড়িতে ঢোকার আগে হঠাৎই আমাদের খেয়াল হলো সেই ভ্যান চালককে ভাড়া দেওয়া হয়নি। ভাড়া দিতে গিয়েই দেখি সেই রহস্যময় ভ্যান চালক ততক্ষণে চলে গিয়েছে। এদিকে কিছু পরে মৈনাকের থেকে জানতে পারি জমিদার মানবেন্দ্র বেশ কিছুদিন যাবৎ অসুস্থ, আর সেই জন্যই তারানাথ তান্ত্রিককে ডেকে পাঠিয়েছে মৈনাক। আর তাছাড়াও এই গ্রাম জুড়ে বেশ কিছু মাস ধরেই অনেকগুলো অস্বাভাবিক মৃত্যু ঘটে চলেছে। তারানাথের সাথে আমরা যখন মানবেন্দ্রকে দেখতে যাই তখন সে রীতিমতো অসুস্থ। জমিদারের মুখেই আমরা জানতে পারলাম দেউলপুরার মতো সুন্দর একটি গ্রামে যেন নেমেছে মৃত্যুর কালরাত্রি। তারপর কিন্তু তোমার হঠাৎ কি হলো সে কথা তো বললে না মানবেন্দ্র। আমি বলছি, দিন দশেক আগের ঘটনা। এক গভীর রাতে ঘুমটা ভেঙে গিয়েছিল হঠাৎই। বেশ গরমও লাগছিল, তাই ঠান্ডা হাওয়া খেতে ঘর থেকে বেরিয়ে বারান্দায় দাঁড়িয়েছিলাম। তখনই হঠাৎ দেখি সদর দরজা খুলে কি যেন বাইরে যাচ্ছে। এত রাতে বাড়ির ভেতর থেকে কে বাইরে যাচ্ছে সেটা জানার জন্য আমি ডাকলাম তাকে, কিন্তু সে সাড়া দিল না। মানুষটাকে ভালো করে দেখার জন্য আমি নিচের সিঁড়িতে নেমে এলাম। ততক্ষণে সে দরজা খুলে বাইরে পা রেখেছে। তবুও পেছন থেকে কিছুটা অংশ দেখেই আমার মনে হলো মানুষটা আমার বাবা ছাড়া কেউ নয়। বাবা বলে ডেকে উঠলাম আমি, কিন্তু তাও বাবা সাড়া দিল না। ব্যাপারটা আমার কেমন যেন অস্বাভাবিক লাগলো। দৌড়ে গেলাম আমি বাবার পেছনে। পিছন থেকে দেখে মনে হলো বাবা একটা কেমন যেন ঘোরের মধ্যে হাঁটছে। আশেপাশের কিছুই যেন দেখতে পাচ্ছে না, আমার ডাকও শুনতে পারছে না। মানবেন্দ্রবাবুর কি স্লিপ ওয়াকিংয়ের অসুখ আছে নাকি? এমন কিছু এর আগে কোনো দিন আমার সাথে ঘটেনি। দাঁড়াও দাঁড়াও, আগে পুরো কথাটা শুনে নি। বলো মৈনাক, তারপর কি হলো? বাবা বেশ জোরে হাঁটছিল বলে বাবাকে ধরতে পারছিলাম না। শেষ পর্যন্ত আমি প্রায় ছুটতে শুরু করলাম, কারণ বাবা আমাদের নয়নদিঘির কাছে পৌঁছে গিয়েছিল। যে মনে হচ্ছিল বাবা আমাদের নয়নদিঘিতে নামার জন্য এইভাবে হেঁটে চলেছে। নয়নদিঘির পাড়ের কাছে বাবা যখন প্রায় পৌঁছে গেছে, আমি কোনো রকমে পিছন থেকে গিয়ে বাবাকে জাপটে ধরলাম। আমি জড়িয়ে ধরার সাথে সাথেই বাবা অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপর লোকজন ডেকে বাবাকে নিয়ে এলাম আমি। কিছুক্ষণ পর বাবার জ্ঞান ফিরল।
কিন্তু বাবার কোনো কথাই মনে ছিল না। তুমি কেন নয়ন দিঘির দিকে যাচ্ছিলে তোমার কিছুই মনে নেই মানবেন্দ্র? না ঠাকুর মশাই, সে রাতে যে আমি বিছানা থেকে উঠেছিলাম সেসব আমার কিছুই মনে নেই। তবে একটা কথা এ ব্যাপারে আমি আপনাকে জানাতে চাই। ঘটনাটা হলো, বহুদিন যাবৎ প্রায় প্রতি রাতেই আমি এক অদ্ভুত স্বপ্ন দেখি। স্বপ্নে একজন স্ত্রী লোক আমাকে হাতের ইশারায় ডাকে, মানবেন্দ্র, এসো এসো মানবেন্দ্র, আমার কাছে আসবে না তুমি? এরকম কতদিন ধরে হচ্ছে তোমার সাথে? সেটা ঠিক বলতে পারবো না, তবে আমার স্ত্রী বেঁচে থাকতে এমন কখনো হয়নি। কারণ স্বপ্ন যখন থেকে দেখছি কখনোই আমার স্ত্রী পাশে ছিল বলে মনে পড়ছে না। সম্ভবত আমার স্ত্রী মারা যাওয়ার পরে কোনো একটা সময় থেকে এটা শুরু হয়েছে। তবে স্ত্রীর মৃত্যুর সাথে সাথেই কিন্তু এগুলো হয়নি, কারণ কারণ তখন অনেক রাতেই আমার ভালো করে ঘুম হতো না। তার জন্য আমি এসব স্বপ্ন দেখতাম না। হয়তো ওর ওই মৃত্যুর 6 বা আরো পর থেকে এই স্বপ্ন আমি দেখছি। এই 4-5 মাস হবে। সেই নারী কণ্ঠের সাথে তোমার স্ত্রীর গলার স্বরের কোনো মিল আছে কি? না না না, একদমই না। সেই নারী কণ্ঠ আমার স্ত্রীর নয়, এ ব্যাপারে আমি 100% নিশ্চিত। সেই কণ্ঠস্বর অত্যন্ত মোহময়ী। তবে কখনো কখনো মনে হয় সেই কণ্ঠস্বর আমার পরিচিত, কিন্তু কিন্তু আমি চিনতে পারি না ঠিক করে। কতদিন আগে স্ত্রী বিয়োগ হয়েছে তোমার? কি হয়েছিল তার? লিভারের জটিল রোগে ভুগছিল লাবণ্য। শহরের ডাক্তারও দেখিয়েছিলাম, কিন্তু কিন্তু সুস্থ করতে পারিনি। তা প্রায় 1.5 বছর হতে চলল। সে রাতে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই তোমার শরীরটা বুঝি ভালো যাচ্ছে না মানবেন্দ্র? হ্যাঁ ঠাকুর মশাই, দুর্বল লাগে বড্ড। মৈনাক আমাকে বিছানা থেকে উঠতে দেয় না। আচ্ছা, গ্রামের ওই মৃত্যুগুলোর কথা কি যেন বলছিলেন আপনারা? গ্রামের ভূষণ জেলের মৃত্যু হয়েছিল আজ থেকে 6 মাস আগে। তার চোখ মুখ নীল হয়ে গিয়েছিল। দেখে মনে হয়েছিল দম বন্ধ হয়ে মারা গেছে ভূষণ। ওর মৃতদেহ পাওয়া গিয়েছিল নয়নদিঘির পাড়ে। এইরকমভাবে ছিদাম মুদি, শেখর পানওয়ালা, বিধু গয়লা, দত্ত খুঁড়ো, মনু বাউরি আর দিবাকর দাদার মৃতদেহও পাওয়া যায় ওই ওই একই জায়গায়। এইরকমই নীল হয়ে আসা মুখ, ঠেলে বেরিয়ে আসছিল চোখ। পুলিশে খবর দেওয়া হয়েছিল, সবই ওই শ্বাসরোধ করে খুন বলেই রিপোর্ট এসেছে, কিন্তু খুনির হদিশ পাওয়া যায়নি। সব মৃতদেহগুলোই কি নয়ন দিঘির পাড়ে পাওয়া গেছে? কোনোটা নয়ন দিঘির পাড়ে, কোনোটা দিঘির জলে, কোনোটা পাওয়া গেছে পাড় থেকে একটু দূরে। তবে ভূষণ জেলে আর শেখর পানওয়ালা তো দিঘিতে স্নান করতেই গিয়েছিল। তাদের বাড়ির লোক তো এই কথাই বলেছে। তারপর নিয়ম করে দিঘিতে যাওয়াই বন্ধ করে দেওয়া হলো, কিন্তু তাও মৃত্যুকে আটকানো যায়নি। দিবাকর দাদা তো এই 15-20 দিন আগেই মারা গেছে। মৃত্যুর বিবরণ শুনে আমার গলার কাছটা শুকিয়ে এলো। দেখলাম কিশোরীর মুখেও ভয়ের রেশ। জলে ডুবে মারা গেলে না হয় একটা কথা ছিল, কিন্তু এ তো মনে হচ্ছে জলের কাছে মৃত্যু হয়েছে। কিন্তু কেউ গলা টিপে মারছে মানুষগুলোকে। কিন্তু কেন? এর সাথে কি মানবেন্দ্রবাবুর স্বপ্ন দেখার কোনো সম্পর্ক আছে? মানবেন্দ্রবাবুকেও কি কেউ মারতে চাইছিল, যে জন্য উনি ওই দিঘির দিকে যাচ্ছিলেন? আমার ভাবনার মাঝেই কানে এলো
বৃদ্ধ তান্ত্রিকের কণ্ঠস্বর। এই নয়ন দিঘিটা কোথায় মৈনাক? একবার দেখতে যেতে হয়। বেশি দূরে নয়, এই তো কাছেই। তবে এখন সন্ধ্যা নেমে গেছে, কাল ভোরে নিয়ে যাব না হয় আপনাকে। বেশ, কাল সকালেই যাব। আচ্ছা মানবেন্দ্র, তোমাদের কুলপুরোহিত সর্বেশ্বর ঠাকুরের খবর কি? কেমন আছেন উনি? এ বিষয়ে উনি কি বলছেন? ঠাকুর মশাই ভালোই আছেন, তবে আজকাল বিশেষ কথাবার্তা বলেন না, আর এসব ব্যাপারেও তিনি কোনো কথাই বলেননি। তাই নাকি? মৈনাক, তুমি আমাকে একবার ওনার কাছে নিয়ে চলো তো। উনি আমার অনেক দিনের পরিচিত, খুবই ঘনিষ্ঠ ছিলেন এক সময়। আশা করি আমার সাথে উনি ভালো করেই কথা বলবেন। তুমি এখন বিশ্রাম নাও মানবেন্দ্র, কাল আবার তোমার সাথে দেখা করতে আসবো আমি। খুবই খারাপ লাগছে, আমি আপনার ঠিক মতো সেবা যত্ন করতে পারছি না। সব ভেবো না, আগে সুস্থ হয়ে ওঠো। চলো মৈনাক। মৈনাকের পেছনে সর্বেশ্বর ঠাকুরের সাথে দেখা করবার উদ্দেশ্যে আমরা চললাম তাঁর বাড়ির দিকে। পুরোহিত সর্বেশ্বর ঠাকুরের বাড়ি জমিদার বাড়ির গা ঘেঁষে। মিনিট দুয়েকের মধ্যেই আমরা পৌঁছে গেলাম বৃদ্ধ পুরোহিতের কাছে। বাড়ির ঠাকুরের সন্ধ্যা আরতি করছিলেন ভদ্রলোক। আমাদেরকে দেখে কেমন যেন চমকে উঠলেন। আমাদের সাথে তান্ত্রিক ঠাকুরকে দেখেও তিনি খুশি হয়েছেন বলে মনে হলো না। আমার মনে হলো কোনো এক চাপা রাগ বা ক্ষোভে ধিকি ধিকি করে জ্বলছে তার কোটরগত চোখ দুটো। ঠাকুর মশাই কিন্তু এসব মোটেই গায়ে মাখলেন না। আপন করা গলায় বললেন তিনি, কেমন আছো সর্বেশ্বর? বহুদিন পর দেখা হলো। মৃণাল মা কই, আমার মৃণালিনী? কোনো উত্তর এলো না সর্বেশ্বরের কাছ থেকে। ঠাকুর মশাই তবুও ডেকে উঠলেন, মৃণাল, মৃণাল। মৃণালিনী নামক কন্যার কোনো সাড়া এলো না। উল্টে প্রচন্ড রাগে চিৎকার করে উঠলেন সর্বেশ্বর, চুপ করো, চুপ করো, মৃণাল নেই, ও আর আসবে না। কেন, কি হয়েছে মৃণালের? আত্মহত্যা করেছে মৃণাল। বুড়ো বাবার কি হবে সে কথা একবারও ভাবেনি। আমাকে চিরতরে ছেড়ে চলে গেছে আমার মেয়েটা, চলে গেছে। হে ঈশ্বর, মৃণাল এমন কাজ কেন করলো? উত্তর দাও সর্বেশ্বর, উত্তর দাও। আমি জানি না, জানি না আমি কিছু। এ কথা আমাকে জিজ্ঞাসা করো না, আমি জানি না কিছু, জানি না। সত্যি কথা বলো সর্বেশ্বর, আমার মনে হচ্ছে তুমি কিছু লুকোচ্ছ। আমি কিছু জানি না, দয়া করে চলে যাও এখান থেকে। আমাকে তোমরা একা থাকতে দাও। চলে যাও এখান থেকে। বেশ, আমি চলে যাচ্ছি। শুধু একটা কথার উত্তর আমাকে দাও, তুমি কি তোমার মেয়ের আত্মার মুক্তির জন্য সব রকম ক্রিয়া করেছিলে? তুমি তো জানো আত্মহত্যা করলে সেই আত্মার সদ্গতি হয় না, তার জন্য বিশেষ ক্রিয়া আর পূজা পাঠের আয়োজন করতে হয়। তুমি সব রকম প্রক্রিয়া সঠিকভাবে পালন করেছিলে তো? নিশ্চয়ই করেছিলাম। আমার একমাত্র মেয়ে যাতে শান্তি পায় তার সব রকম চেষ্টা আমি করেছি, আর ভবিষ্যতেও করব। তার যা প্রয়োজন হবে সবই করব। এত কৈফিয়ত আমি তোমাকে দেবই বা কেন? কেন দেব? আচ্ছা, আমরা যাচ্ছি। তুমি নিজের খেয়াল রেখো সর্বেশ্বর। বুঝতে পারছিলাম মেয়েকে হারিয়ে মানুষটা শোকে দুঃখে এরকম হয়ে গেছে। তবুও এই সর্বেশ্বর পুরোহিতকে আমার তেমন ভালো লাগলো না। যাই হোক,
আমরা পুরোহিত মশাইয়ের বাড়ি থেকে বেরিয়ে জমিদার বাড়িতে ঢুকতে যাব, এমন সময় দেখা হলো সেই ভ্যানওয়ালার সাথে, যে আমাদের এইখানে নিয়ে এসেছিল। ঠাকুর মশাই হঠাৎ বলে উঠলেন, তোমরা এখানে দাঁড়াও, আমি একটু আসছি। দেখলাম ঠাকুর মশাই হাত নেড়ে দাঁড়াতে বললেন ওই ভ্যানওয়ালাকে, তারপর দ্রুত পায়ে এগিয়ে গেলেন তার দিকে। আমার হৃদস্পন্দন বেড়ে উঠল। ঠাকুর মশাই কি বুঝতে পারছেন না ওই ভ্যানওয়ালা মোটেই স্বাভাবিক লোক নয়? কিন্তু চুপ করে দেখা ছাড়া কিছুই করার ছিল না আমাদের। ততক্ষণে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে মৈনাক। ওদিকে নিচু গলায় কিছুক্ষণ কথা বলার পর ভ্যানওয়ালাকে বিদায় করে আমাদের কাছে এসে তারানাথ বললেন, একটা বিশেষ পূজার বন্দোবস্ত করতে হবে আজ মাঝরাতে। পূজা হবে নয়ন দিঘির সামনে। মৈনাক, তুমি সেই ঘাট দেখিয়ে দেবে আমাকে, আর সেই পূজায় থাকতে হবে তোমার বাবাকে। চিন্তার কিছু নেই, তোমার বাবার সুরক্ষার সম্পূর্ণ দায়িত্ব আমার। তোমাকে শুধু কিছু সামগ্রীর ব্যবস্থা করতে হবে, যেগুলো তোমাদের ঠাকুর ঘর থেকেই পেয়ে যাবে। ও হ্যাঁ, আর একটা জিনিস আনতে হবে। ঘরে যদি কোনো পিতলের ঘড়া থাকে সেটা তুমি নিয়ে আসবে। ওটা আমি নিয়ে নেব, তুমি কিন্তু আর ফেরত পাবে না। ঠিক আছে ঠাকুর মশাই, সব ব্যবস্থা হয়ে যাবে। সময় মতো চলেও আসবো বাবাকে নিয়ে। হ্যাঁ, বলছিলাম কি, আজ রাতে না করে যদি ওই বিশেষ পুজো কালকে করা যেত তাহলে বেশ ভালো হতো। আজ এত জার্নি হয়েছে আমাদের, তো তাই এই পূজা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে, তাই মোটেই দেরি করা যাবে না। এখন চলো, কিছুটা সময় আছে, বিশ্রাম নিয়ে নিতে হবে। আমি চুপিসারে কিশোরীকে বললাম, নয়ন দিঘির পাড়ে বসে তান্ত্রিকের পূজা অর্চনা দেখলে তোমার ক্লান্তি দূরে চলে যাবে। তুমি কি সেটা জানো না? এর আগেও তো সে প্রমাণ পেয়েছো। সে জানি, আসলে খালি জোয়ান পুরুষগুলোই মরছে, তো তাই কেমন যেন ভয় করছে। কিশোরীর হাত চেপে ধরে খানিক সাহস দিলাম। তারপর মৈনাক আর ঠাকুর মশাইয়ের সাথে জমিদার বাড়িতে প্রবেশ করলাম। রাত তখন 8টা হবে। আমি, কিশোরী এবং তারানাথ বসে আছি একটি ঘরে। বাইরের আবহাওয়া এখন ভালো নয়, নিঝুম অন্ধকার সমস্ত চরাচর। মাঝে মাঝে আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে বিদ্যুৎ খেলে যাচ্ছে। সেই আলোয় দেখলাম তারানাথের মুখে জমাট বেঁধেছে অমানিসার কালো আধার। কিশোরী বলল, কি ব্যাপার ঠাকুরমশাই, আপনাকে তো বেশ চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ গো কিশোরী, চিন্তা তো হবেই। আসলে আমাদেরকে সে বাধা দিতে চায়। কে বাধা দিতে চায় ঠাকুরমশাই? আমার ডাকে যে সাড়া দিল না সে, অর্থাৎ মৃণালিনী। এমন সময় কর্কর শব্দে বাজ পড়ল। এরই মধ্যে তুমুল জোরে ঝড় বৃষ্টি আরম্ভ হলো। তারানাথের কথায় আমি প্রচণ্ড অবাক হলাম। নিজেকে আবার আটকাতে না পেরে জিজ্ঞেস করলাম, এ কি বলছেন ঠাকুরমশাই? তার মানে মৃণালিনী? কিন্তু আপনি এ কি করে বুঝলেন? সব পরে বুঝতে পারবে, তবে আজকে আর পূজা করা যাবে না। আমার কিছু কাজ আছে, এক্ষুনি সেরে আসি, নয়তো আজ রাতে এ বাড়িতে আরেকটা মৃত্যু হতে চলেছে, তার আভাস আমি পাচ্ছি। আজ আর বেশি রাত করা উচিত হবে না, খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে তাড়াতাড়ি। ও হ্যাঁ, আজকে শোয়ার সময় জানালা দরজাগুলো ভালো করে আটকে শুয়ো তোমরা। এ কথা বলেই সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। আর এদিকে আমি আর কিশোরী দুজনেই পড়লাম দুশ্চিন্তায়। আজ এই বাড়িতে মৃত্যু হতে পারে,
আবার আমাদেরকে ভালো করে জানলা দরজা আটকে শুতে বলা, সবকিছুই কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। রাতের খাওয়া দাওয়া সেরে এসে শুলাম বিছানায়। কিশোরী আর আমি শুয়েছি। এদিকে ঠাকুর মশাইয়ার দেখা নেই। বৃষ্টির একটানা ঝমঝম আওয়াজ শুনতে শুনতে একসময় দুই চোখের পাতা ঘুমে বুজে এলো আমার। মাঝরাতে হঠাৎ কিসের শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম চোখ খুলে দেখি কিশোরী হেঁটে চলে যাচ্ছে ঘরের বাইরে। তার মানে দরজার ছিটকিনি খোলার শব্দেই ঘুমটা ভেঙেছিল আমার। কিন্তু এত রাতে কিশোরী যাচ্ছে কোথায়? আমি ওকে ডাকলাম, কিশোরী, আরে ও কিশোরী, এত রাতে চললে কোথায়? কিশোরী যেন আমার কথা শুনতেই পেল না। এক নির্দিষ্ট ভঙ্গিতে হেঁটে যাচ্ছে দরজার দিকে। এবারে আমি বেশ জোর গলায় বললাম, আরে ও কিশোরী, শুনতে পাচ্ছ না? তবুও তার কোনো ভ্রুক্ষেপ নেই। দেখি ওই ঝড় বৃষ্টির মধ্যে কিশোরী সদর দরজা খুলে বেরিয়ে গেল। মুহূর্তেই আমার মনে পড়ে গেল মানবেন্দ্রবাবুর সেই পরিস্থিতির কথা। আর মুহূর্তের মধ্যে আমার গা হাত পা ঠান্ডা হয়ে গেল। ঠাকুর মশাই কোথায় গেলেন? আজ উনি যে মৃত্যুর কথা বলেছিলেন, তাহলে কি কিশোরী? না না, এ হতে পারে না। কিশোরী, আরে দাঁড়াও ভাই, কিশোরী! এক প্রকার চিৎকার করতে করতেই ছুটলাম তার পিছনে। আর কিশোরী, সে তুমুল ঝড় বৃষ্টি সব উপেক্ষা করে বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে। আমি জানি তার গন্তব্য কোথায়, আমি বুঝতে পারছি তার পরিণতি। এই বিপদের সময় ঠাকুর মশাই যে কোথায় গেলেন। ক্রমেই আমরা চলে এলাম সেই বিশাল দিঘির সামনে, অভিশপ্ত নয়ন দিঘি। সহসা দিগ্বিদিক জুড়ে একটা নারী কণ্ঠে অট্টহাসির রোল উঠল। আজকে একটা নয়, দুটো শিকার। আমি থমকে গেলাম। একটা দারুণ ভয় আচ্ছন্ন করে ফেলেছে আমার মনকে। বিদ্যুতের ঝলকানিতে দেখি একটা ভয়াবহ নারী মূর্তি দাঁড়িয়ে আছে দিঘির পাড়ে। ওর দুটি চোখে মনি বলতে কিছু নেই। ঝকঝকে দাঁতের শাড়ি থেকে উকি দিচ্ছে হিংস্র সাপের মতো একটা হিলহিলে জীব। প্রেত মূর্তির গলায় একটা মোটা দড়ির দাগ। কি এক অমোঘ টানে কিশোরী এগিয়ে যাচ্ছে সেই ভয়ানক প্রেতের দিকে। ওই যে সেই ভয়াল প্রেত মূর্তি তার ধারালো নখ যুক্ত দুই হাত বাড়িয়ে দিল কিশোরীর গলা লক্ষ্য করে। ঠিক এমন সময় কর্কর শব্দে বাজ পড়ে এবং সাথে সাথে শোনা গেল দীপ্ত কণ্ঠে মন্ত্রপাঠ। ওং সর্ববিঘ্নানুৎসারায় হুং ফট নশান্ত শিবাজ্ঞয়া। আরে এ যে তারানাথ তান্ত্রিকের কণ্ঠস্বর। আমার মনে হারানো সাহস ফিরে এলো। আমি দৌড়ে গিয়ে কিশোরীকে সরিয়ে আনি সেই প্রেতের কবল থেকে। ধরফর করে কিশোরী চোখ খোলে। সে আমাকে কিছু জিজ্ঞাসা করার আগেই শোনা গেল এক বিকট হুঙ্কার। তোর ভাগ্য ভালো ছিল, আজ বেঁচে গেলি, কিন্তু আর কয়দিন এই গ্রামের সব পুরুষকে শেষ করব আমি। এই বলে সেই পিশাচি অন্তর্হিত হলো। বৃষ্টি তখনও হয়ে চলেছে। দেখলাম আমাদের থেকে অনতি দূরে দাঁড়িয়ে আছেন তারানাথ তান্ত্রিক। এদিকে ঘটনার বিভৎসতায় কিশোরী ততক্ষণে সংজ্ঞা হারিয়েছে। দেখলাম ততক্ষণে মৈনাক কয়েকজন লোকজন নিয়ে এসে হাজির হয়েছে। কিশোরীকে ধরাধরি করে নিয়ে এলাম জমিদার বাড়িতে। ইতিমধ্যেই সকাল হয়েছে। গত রাতের ঘটনা আমাদের সবার মনেই এক গভীর প্রভাব ফেলেছে। কারোর মুখেই কোনো কথা নেই। ঘরের মধ্যে বসে আমি, কিশোরী, তারানাথ আর মৈনাক
দীর্ঘ নীরবতা ভঙ্গ করে মৈনাক বলে, গত রাতের ঘটনার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমাদের উপকার করতে এসে আপনারা বিপদে পড়লেন। আসলে মৈনাকের কথা শেষ হওয়ার আগেই তারানাথ বললেন, বিপদ যে বলে কয়ে আসে না মৈনাক, এতে তোমার কোনো দোষ নেই। তবে বিপদের একটা আঁচ আমি পেয়েছিলাম। গতকাল রাতে এই গোটা বাড়ি বন্ধন করে দিই। আমার যজ্ঞ শেষ হওয়ার আগেই ঘটে যায় বিপদ। তবে মা কালীর কৃপায় সময় মতো উপস্থিত হতে পেরেছিলাম, নয়তো আজ আর কিশোরীকে জীবিত পাওয়া যেত না। তা কিশোরী, তুমি কিছু বলতে চাও? কিশোরী বুঝি তার পরিণতির কথা ভেবে শিউরে ওঠে একটু। তার হাতে দুধের গ্লাসটা এক চুমুকে শেষ করে কাঁপা কাঁপা গলায় বলল, গতরাতে আমি আর বিভূতি ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। রাত তখন কটা ঠিক খেয়াল নেই। মনে হলো আমার নাম ধরে কেউ যেন ডাকছে। কিশোরী, 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 এসো আমার কাছে, এসো। কেন দূরে আছো? এসো, কাছে এসো। সেই কণ্ঠের ডাক আমি একবার শুনলেও আর নিজেকে আটকে রাখা সম্ভব হয়নি। ঘুমটা ভেঙে গেল। বাইরে তখন হুড়মুড় করে ছুটে চলেছে ঝোড়ো বাতাস। মনে হলো গোটা আকাশ বুঝি ভেঙে পড়বে একেবারে। কি খেয়াল হতেই জানলাটা খুলে দিলাম আমি। বেমালুম ভুলে যাই ঠাকুরমশাইয়ের বারণ। বিদ্যুতের আলোয় দেখলাম জমিদার বাড়ি থেকে বেশ দূরে দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি। আমাকে হাতছানি দিয়ে ডাকছে। মুহূর্তেই কি যেন হয়ে গেল আমার। কি ভীষণ উত্তেজনায় গায়ের সমস্ত রোম আমার দাঁড়িয়ে গেল। নিজেকে হঠাৎ করেই ভীষণ সুখী মনে হতে থাকে আমার। ধীরে ধীরে চোখের সামনেটা ঢেকে যায় অন্ধকারে। তারপরে আর কিছুই মনে নেই আমার। কিশোরীর মুখে এই বর্ণনা শুনে চমকে উঠি আমি আর মৈনাক। এদিকে তারানাথ চুপ করে বসে, তার কপালে চিন্তার ভাঁজ। এবারে তিনি বললেন, আর দেরি করা ঠিক হবে না। মৈনাক, চলো তো, একটু দরকার আছে, বেরোতে হবে। তারপরে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি আজকে সারাদিন কিশোরীর দেখাশোনা করো, আরে নিজেও বিশ্রাম নাও। আজ রাতেই হবে যবনিকা পতন, তৈরি থেকো। এই কথা কটা বলে তারানাথ মৈনাককে সঙ্গে করে বেরিয়ে গেলেন। দুপুর হতেই আমি আর কিশোরী মধ্যাহ্ন ভোজন সেরে নিলাম। সারাদিনে তারানাথের দেখা পেলাম না। দুপুরটা কোনো রকমে একটা কাটল। সন্ধ্যা হতেই তারানাথ এলেন। তাকে দেখেই কিশোরী বলল, কি ব্যাপার ঠাকুরমশাই, সারাদিন কোথায় ছিলেন আপনি? আমার কথা পরে হবে, তুমি বলো তোমার মনের অবস্থা কেমন? কিশোরী মুখে কিছু বলল না, একটু ইতস্তত করে সে। তারানাথ মৃদু হাসলেন। তারপর এগিয়ে এসে কিশোরীর মাথায় হাত রেখে চোখ বুজে কি সব বিড়বিড় করলেন। দেখলাম কিশোরী একটু স্বাভাবিক হলো। সারাটা দিন তার চোখ মুখে এক ভয়ের ছাপ আমি লক্ষ্য করেছিলাম। তারানাথ বললেন, আজ রাতে নয়নদিঘির পারে পূজা করব, তোমরা থাকবে? হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, অবশ্যই থাকব। এতটা দেখলাম, আর নাটকের শেষটা দেখব না? রাত তখন অনেক। নয়নদিঘির পারে কয়েকটা মোমবাতি দিয়ে একটা ত্রিভুজ বানানো হয়েছে। চোখ বন্ধ করে সেই ত্রিভুজের সামনে বসে আছেন তারানাথ তান্ত্রিক। তার পাশেই বসে রয়েছেন মানবেন্দ্রবাবু। উনি বলেছেন বসে থাকতে তার তেমন অসুবিধে হবে না। পিতলের ঘড়াটা মানবেন্দ্রবাবুর সামনে রাখা রয়েছে। আমি, কিশোরী, মৈনাক বসে আছি খানিকটা দূরে। হাওয়া তেমন নেই বলে মোমবাতির শিখাগুলো নিষ্কম্প হয়ে আলো ছড়াচ্ছে। সেই আলোতেই কিছুটা প্রশমিত হয়েছে অন্ধকার।
হাওয়া না বইলেও মাঝে মাঝেই মনে হচ্ছিল নয়ন দিঘির কালো জল দুলে দুলে উঠছে। বসে থাকতে থাকতে শুনতে পেলাম তান্ত্রিকের মন্ত্রোচ্চারণের শব্দ ক্রমশ বেড়ে চলেছে। ওং সর্ববিঘ্নানুৎসারায় হুং ফট নশ্যন্তু শিবাজ্ঞয়া। ওং সর্ববিঘ্নানুৎসারায় হুং ফট নশ্যন্তু শিবাজ্ঞয়া। হঠাৎই শো শো শব্দ ভেসে আসতে লাগলো। মনে হলো ঝড় উঠবে প্রচন্ড বেগে। কাঁপতে লাগলো মোমবাতির শিখা। এক মুহূর্তে বদলে গেল প্রকৃতির রূপ। তার সাথে সাথেই ভয়ঙ্কর তীক্ষ্ণ এক নারী কণ্ঠের হাসির শব্দে কেঁপে উঠলাম আমরা। এখানকার মানুষগুলোকে বাঁচাতে এসেছিস? তবে জেনে রাখ, এই দেউলপুরার সব পুরুষকে শেষ করব আমি। কাউকে বাঁচাতে পারবি না তুই। একজনকে মনে প্রাণে ভালোবেসে প্রত্যাখ্যাতা হয়েছে আমি। তার প্রতিশোধ নেব, শেষ করে দেব, শেষ করে দেব, ধ্বংস করে দেব। বাঁচতে দেব না, বাঁচতে দেব না একটা পুরুষকেও। প্রত্যাখ্যাতা তুই কেন হবি মা? দেখ, সে আজ নিজে এসেছে তোর কাছে। মানবেন্দ্র নিজে এসেছে। ও তোকে সেই সম্মান দেবে যা তুই চেয়েছিস। আয় মা। সত্যি সত্যি কি সে আমাকে চায়? হ্যাঁ হ্যাঁ, সত্যি। আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি মৃণালিনী। আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। এই যে দেখো, এই আমাদের পরিবারের কলস। এতে হাত রেখে এটাকে ধরো তুমি। এটাই তো আমাদের পরিবারের নিয়ম। বেশ, যদি তোমার সেরকম ইচ্ছা হয় তবে তাই হবে। অন্ধকারে তেমন কিছু চোখে পড়ছিল না, শুধু মনে হলো একটা কালো ছায়া ঢুকে গেল ঘোড়াটার মধ্যে। কাল বিলম্ব না করে ঠাকুরমশাই তার মুখ বেঁধে দিলেন লাল শালুর কাপড়ে। এমন সময় সর্বেশ্বর ঠাকুর কাঁদতে কাঁদতে ছুটে এসে আছড়ে পড়লেন নয়ন দিঘির ঘাটের সামনে। মৃণাল, মৃণাল, মৃণাল রে, আমার মৃণাল, মৃণাল। জমিদার বাড়ির চাকর এসে দাঁড়ালো আমাদের পিছনে। ওনাকে আর আটকাতে পারলাম না ঠাকুর মশাই। বেচারা মেয়ের শোকে কাঁদতে কাঁদতে পাগলের মতো করছিল। তারপর এক সময় ছুটতে এদিকে পালিয়ে আসে। শান্ত হও সর্বেশ্বর। এ তুমি কোন খেলায় মেতেছিলে? প্রতিহিংসায় এমন অন্ধ হয়ে গিয়েছিলে যে মেয়ের আত্মার শান্তি সস্তায়নের ব্যবস্থা না করে মানুষ মারার যে পাপের খেলা শুরু করেছিল, তাও সেটা মেয়ের আত্মাকে ব্যবহার করে, আর নিজে সেগুলো উপভোগ করছিলে। সব জেনে বুঝেও চুপ করেছিলে তুমি। কি করব? মেয়েটা যে আমার বড় কষ্ট পেয়েছিল। ছোট থেকেই মানবেন্দ্রকে ভালোবাসতো, কিন্তু আমি জানতাম না। মানবেন্দ্রর বিয়ের দিন সে আমাকে এই কথাটা বলে, কিন্তু তখন মানবেন্দ্রকে এই কথা জানানো বা বিয়ে বন্ধ করা তো সম্ভব ছিল না। মেয়ে আমার লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলতো। তারপর যখন বৌমা মারা গেলেন, মৃণালের মনে নতুন আশা দেখা দিয়েছিল। অনেক আশা নিয়ে সে গিয়েছিল মানবেন্দ্রর কাছে,
কিন্তু মানবেন্দ্র তাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল। সান্ত্বনা দিয়েছিলাম, ভেবেছিলাম পরদিন মানবেন্দ্রর সাথে কথা বলবো, কিন্তু আমাকে কিছু করার সুযোগ না দিয়ে সেদিন রাতেই আমার মেয়েটা। ভালোবাসা জোর করে পাওয়া যায় না সর্বেশ্বর, এ সবই ভাগ্য। মানবেন্দ্রকে এখানে দোষ দেওয়া যায় না। বাবা হিসেবে তোমার কর্তব্য শেষ করো সর্বেশ্বর। এই ঘোড়া নিয়ে কাশীধামে যাও, মেয়ের আত্মার শান্তি কামনা করে ভাসিয়ে দাও গঙ্গায়। মৃণাল তোমার মেয়ে, ওর মুক্তির পথ তৈরি করো। পিশাচ জনির এই দুঃসহ কষ্ট থেকে ওকে মুক্ত করো। ঠাকুর মশাইয়ের বোঝানোয় বোধহয় কাজ হলো। চোখের জল মুছে ঘোড়া নিয়ে উঠে দাঁড়ালেন সর্বেশ্বর পুরোহিত। মৈনাক, তুমি তোমাদের ঠাকুর মশাইয়ের কাশী যাওয়ার বন্দোবস্ত করে দিও। আচ্ছা তারানাথ মশাই। কিন্তু ওই ভ্যানওয়ালার ব্যাপারটা কি বলুন তো? তাকিয়ে দেখি সেই ভ্যানওয়ালা একটু দূরে দাঁড়িয়ে আছে। ও মৃণালিনীকে ভালোবাসতো, সবটাই জানতো ও। মানবেন্দ্রর প্রত্যাখ্যান, মৃণালিনীর আত্মহত্যা, মৃণালিনীর এই দিঘির জলে বাস করা আর পুরুষদের স্বপ্ন দেখিয়ে এখানে টেনে এনে মেরে ফেলা, সবটাই। কারণ ও দূর থেকে সব সময় তার মৃণালের উপর লক্ষ্য রাখত। তবুও আত্মহত্যা যেদিন করল সেদিন ছুটে এসেও বাঁচাতে পারেনি মৃণালকে। নিজের গরজে ও আমাদেরকে নিয়ে এসেছিল এখানে। আমাকে দেখে ওর মনে হয়েছিল আমি হয়তো পারবো মৃণালের আত্মার মুক্তির ব্যবস্থা করতে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ভ্যানওয়ালার দিকে। ভাবলাম, ভালোবাসা না জানি কত রঙেরই হয়, কিন্তু এ কথা সত্যি, সেই পিশাচিনীর কোপ থেকে সেখানকার মানুষগুলো সে যাত্রায় পরিত্রাণ পায়। আর আমরাও পরের দিনটা গ্রামে ঘুরে দুপুরে ভাত খেয়ে কলকাতায় ফিরে আসি। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।